আমরা মূলত চাই নাই যে এই নির্বাচনে আমরা শুধুমাত্র বামপন্থীদের তরফ থেকে একটা প্যানেল নির্মাণ করি। আমরা চেয়েছি যেই সব মানুষ হাসিনা আমলেও ভোকাল ছিলেন এবং যারা ইউনূস আমলেও বিকায় যান নাই, তাদের একটা কমন প্ল্যাটফর্ম নির্মাণ করতে। আমরা 24-এ আমাদের যে গৌরব আছে সেটাকে ধারণ করতে চাই এবং আমরা একই সাথে চাই ডাকসুর যে অচলায়তন আছে সেটি ভেঙে যাক। আমাদের যে প্যানেলটি সেটি আমার মনে হয় অন্য সকল প্যানেলের চাইতে অনেক বেশি ইনক্লুসিভ, অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক। এখানে আমরা দেখব আদিবাসী আছে 3 জন, ডিফারেন্টলি এবল মানুষজন আছে এবং একই সাথে নারীদের বিশাল অংশগ্রহণ। আমরা দেখি যে পুরো 461 জন যে প্রার্থী, এর মধ্যে 62 জন হচ্ছে নারী প্রার্থী। প্রতিরোধ পরিষদে আছে 11 জন, ফলে এটা একটা বিশাল সংখ্যা। 33% আমরা দেখি এখানে নারী প্রার্থী। একই সাথে এরা প্রত্যেকেই হচ্ছে প্রতিরোধের মুখ। এরা সবসময় শিক্ষার্থীদের স্বার্থে ছিল, ফলে এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে মানুষের অধিকার, একটা গণতান্ত্রিক পরিবেশ, সেটার জন্য এদের লড়াই আছে। যেখানে যারা মুখ আছে তারা সবসময় প্রতিরোধের মুখ, যেখানে তারা সবসময় হচ্ছে গিয়ে কিছু সময় তারা হচ্ছে ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করবে। গ্রাউন্ড না থাকলেও তারা কাজ করেছে। সেখানে যদি ডাকসুর মতো একটা গ্রাউন্ডে তারা সবাই ইলেক্টেড হতে পারে, তাহলে আপনারা বুঝতে পারছেন যে তারা আরো কত বেশি ধরনের কাজ করবে। নারীদের উপরে যে বর্তমান সময়ে বা বিগত সময়েও যে খুন, ধর্ষণ, নিপীড়ন এবং নব্য ফ্যাসিবাদের যে উত্থানের কারণে তাদের উপরে যে নতুন রূপে আর একটা ফ্যাসিবাদ তাদের উপর চেপে বসছে, দীর্ঘদিনের মাঠে লড়াইয়ের সংগ্রামের ইতিহাস রয়েছে। যারা প্রত্যেকটি মতের পথের সহাবস্থানের জন্য এখানে লড়াই সংগ্রাম করেছে, আমরা তাদের সবাইকে ধারণ করে সামনের দিকে লড়াই করার মতো একটি প্যানেল এখানে আমরা গঠন করেছি। লড়াইয়ের অংশ হিসেবে আমরা এখানে যারা আমাদের সাথে অতীতে কখনো সম্পৃক্ত ছিলেন না সেই সব মানুষকে এক জায়গায় আনার চেষ্টা করছি, যারা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না তাদেরকে আনার চেষ্টা করছি এবং একটা সর্বোচ্চ ইনক্লুসিভিটির জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছি। আয়ান্ন থেকে বুকে লালিত একাত্তর, তুই হয়ে এলো জুলাইয়ে নতুন ভোর। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্ফিয়ারে ক্ষমতার ভারসাম্য যাতে নিশ্চিত করা যায়, সেটা ধরেন যে একটা নারী এবং একজন পুরুষের ক্ষমতা, সেটা হোক একজন শিক্ষক এবং একজন শিক্ষার্থীর ক্ষমতার। আমরা অলরেডি টিচার্স এভলিউশন নিয়ে কথা বলছি। আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা শিক্ষার্থীদের পাস ধরার চেষ্টা অনেক বেশিভাবে করি। এই জন্য আমরা যদি এই পর্যায়ে যেতে পারি, আমরা খুব ভালোভাবে কাজ করতে পারবো। আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আমরা আমাদের সর্বোচ্চটা দিতে পারবো। আমাদের পর্ষদের যে ইস্তিহার, এটা হচ্ছে এমন না যে হচ্ছে টেবিল ল্যাম্প পোস্টে বসে হচ্ছে তৈরি করা হয়েছে। আমরা এগুলো নিয়ে দীর্ঘ সময় আমাদের লড়াইয়ের ইতিহাস আছে। আমরা এগুলো নিয়ে হচ্ছে শিক্ষার্থীদের সংগঠিত করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা সেই দাবিগুলো আদায় করতে চাই। বিভিন্ন সময় আপনার হচ্ছে মেয়েদেরকে বাজেভাবে হেনস্থা করা হয়, সাইবার বুলিং মতো আছে আর কি, বিভিন্ন ট্যাগিং করা হয়। যে বিশ্ববিদ্যালয়কে নারী বান্ধব করতে হলে যৌন নিপীড়ন বিরোধী সেলকে কার্যকর করতে হবে এবং অবকাঠামোগত জায়গা থেকে যে ধরনের বাধা বিপত্তি আছে, ফলে প্রবেশের ক্ষেত্রে যে ধরনের বাধা বিপত্তি আছে, সেগুলো আসলে নিরসন করা প্রয়োজন। যেহেতু প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে আমি এই জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছি, সেক্ষেত্রে আমি অনেক বিষয়গুলো বুঝতে পারবো। সেই জন্য আমার মনে হয় যে কেন্দ্রীয় সংসদে একটা গুণগত পরিবর্তন আসবে। যেহেতু আমি একজন অনাবাসিক শিক্ষার্থী, আমার কনসার্নের একটা অন্যতম জায়গা হচ্ছে হলে ব্যুরোক্রেটিক যেই প্রসেসটা, হল, আমাদের তো হলের সাথে বেশিরভাগ জিনিস কানেক্ট, আমলাতান্ত্রিক যে জটিলতার মধ্যে দিয়ে আমাদের পড়তে হয় প্রশাসনিক জিনিসপত্রের জন্য, সেটাও আসলে সলভ করা খুব একটা কঠিন ব্যাপার না। এগুলোকে ডিজিটালাইজ করা খুবই ইজি। এবং আমাদের যে ওয়েবসাইটে আমাদের যদি অনেক কিছু যদি আমরা অনলাইনে নিয়ে আসতে পারি, তাহলেই কিন্তু আসলে এই সমস্যাগুলো খুব ইজিলি সলভ করা যায়। আসলে আমাদের বিভিন্ন মানুষজনকে বিভিন্নভাবে সিস্টেমেটিক যে ডিসক্রিমিনেশনের মাধ্যমে মার্জিনালাইজ করে রাখা হচ্ছে। এই জিনিসটা না করে যেন সাম্যতার ভিত্তিতে আসলে যারা পটেনশিয়াল তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তখন আমরা একটা সুন্দর হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে পারবো এবং বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সকল জাতির জন্য আমরা অবদান রাখতে পারবো। আমি প্রত্যেকটা জাতিগোষ্ঠীর বিভিন্ন রকম যে সমস্যা সেসব নিয়ে কথা বলতে চাই। বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রত্যেকটা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তাদের বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন জয়ের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় খাদ্য সংকট, সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আবাসন সংকট। এই সমস্যাগুলোকে নিয়ে আমরা কিভাবে একসাথে কাজ করতে পারি এবং সমাধান কি, সেটা নিয়েই কিন্তু আমাদের চিন্তাভাবনা, আমাদের সামনের দিনের লড়াই। সকল শিক্ষার্থীদের আসলে পারিবারিক আর্থিক সচ্ছলতা রয়েছে কিনা এটা আসলে আমাদের জানি না, এবং তাই জন্য যখন আসলে পরীক্ষার সময় আমাদের এতটা খরচ হয়ে যাচ্ছে, সেই জায়গায় মনে করি যে আসলে বিশ্ববিদ্যালয়ের উচিত সেই শিক্ষা খাতে ভর্তুকিটা দেওয়া। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থীকে স্বাস্থ্য বীমা করতে হয়, কিন্তু এই স্বাস্থ্য বীমা শিক্ষার্থীদের জনজীবনে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে না। বিশ্ববিদ্যালয়ের অনেক প্রকল্প হয়েছে, এগুলা নির্মিত হয়েছে কোনো শিক্ষার্থীদের ম্যান্ডেট ছাড়া। অর্থাৎ শিক্ষার্থীরা তাদের নিজেদের যে দাবি দেওয়াগুলো আছে, তাদের জন্য যে প্রকল্প হচ্ছে, সেই প্রকল্পগুলোর ব্যাপারে তাদের নিজেদের কোনো মতামত ছাড়া প্রশাসন বিভিন্ন রকম ডিসিশন নেয়।
আমি বিশ্বাস করি প্রতিটা ভোটার খুবই রাজনৈতিকভাবে সচেতন, শুধু রাজনৈতিকভাবে না, সব ক্ষেত্রে সচেতন, এবং যারা তাদেরকেই ভোট দিবে যারা আসলে বিশ্ববিদ্যালয়ের যে কোনো পর্যায়ে যৌক্তিক যে আন্দোলনগুলো থাকার কথা সেই আন্দোলন তাদের কণ্ঠস্বর জারি থাকবে। ছাত্রদের কাছে আহ্বান জানাবো, এই পরীক্ষিত মানুষদেরকে আপনারা কাজ করার সুযোগ তৈরি করে দেন। এই মানুষগুলি কখনোই নিজেদেরকে বিকিয়ে দেয়নি, সুযোগ সুবিধার কাছে বিকিয়ে দেয়নি, দমন পীড়নের কাছে নিজেদেরকে নত করেনি। এই মিছিলে তুমিও ছিলে বন্ধু, কেন মুখ লুকালে? এই মিছিলে তুমিও ছিলে বন্ধু, কেন মুখ লুকালে? প্ল্যাটফর্ম শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ক্রাইসিস নিয়ে না, বিশ্ববিদ্যালয়ের বাইরেও বৃহত্তর অর্থে যে মব কালচার, যে মোরাল পলিসিং, যেভাবে করে মানুষকে ডিহিউম্যানাইজ করা হচ্ছে, তার বিরুদ্ধে একটা অবস্থান গ্রহণ করা। এখানে যদি গণতান্ত্রিক দাবি দেওয়ার যে জায়গাটা ছিল, গণতান্ত্রিক যে স্ট্রাকচারগুলো ছিল, সেই জায়গাগুলোকে যদি মিনিমাম রেসপেক্ট করার জায়গা না থাকে, তাহলে এটা আসলে সামনে আমাদের অভ্যন্তরীণ যে বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ, সেটা আসলে প্রশ্নবিদ্ধ হয়। 24-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান এখানে যে বিভিন্ন কালচারাল ব্লক, সেই কালচারাল ব্লকের কালচারাল আইডেন্টিটির ঊর্ধ্বে উঠে হওয়া একটা আন্দোলন। সেই দিন কোনো ডান বাম প্রশ্ন আসে না। সেই দিন কে শাহবাগী, কে গান করে, কে আবৃত্তি করে, কে বড় টিপ পরে, সেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ছিল না। আমরা জানি কারা সেই রাজনীতিকে ভণ্ডুল করে দিছে, কারা শাপলা শাহবাগ বাইনারিকে ভাঙার নাম করে এই আন্দোলনের শেষে শাহবাগকে একরকম পরাজিত ঘোষণা করছে। এই বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল বলেন, চারুকলা বলেন, মেয়েদের হলগুলোকে বলেন, কালচারাল অ্যাক্টিভিস্টদেরকে বলেন, সবাইকে একরকম ব্রাত্য এবং আওয়ামী লীগের দালাল হিসেবে পরবর্তীতে প্রতিপন্ন করার চেষ্টা করছেন। কিন্তু তাই বলে আমরা রিগ্রেটফুল এমন না। সেই কালচারাল ফিশারের ঊর্ধ্বে ওঠার যে রাজনীতি, সে রাজনীতিকে আমরা তখনও ধারণ করতাম, এখনও ধারণ করি। অতীতে যখন কাউকে শিবির বলে ট্যাগ দেওয়া হয়েছে, তখন এই আমরাই মাঠে দাঁড়ায় লড়াই করছি। আজকের যারা শিবিরের নেতা, তাদের কাউকে কিন্তু তখন প্রত্যক্ষ সেই লড়াইটা করতে দেখা যায় নাই। কিন্তু একই সঙ্গে আজকে যখন মানুষকে শাহবাগী বলে ট্যাগ করা হচ্ছে, ডিহিউম্যানাইজ করা হচ্ছে, নিশ্চয়ই সেই ডিহিউম্যানাইজেশনের বিরুদ্ধেও আমাদের লড়াই থাকবে। আজকে নির্বাচনের মতো নির্বাচন হবে, নির্বাচন শেষ হয়ে যাবে, কিন্তু ক্যাম্পাসের যেই প্রতিরোধী ভয়েসগুলা, সেই ভয়েসগুলোকে সমন্বিত রাখা এবং সেই ভয়েসগুলোকে সমন্বিত রেখে এখানে নারী নিপীড়নের বিরুদ্ধে, এখানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে যেই নিপীড়ন হয় তার উল্টা দিকে, এখানে মব জাস্টিস এবং মোরাল পলিসিংয়ের এগেনস্টে, এবং ক্যাম্পাসের মানুষের যেই রুটি রুজির অধিকার, সেই অধিকারের পক্ষে অবস্থান নেওয়া মানুষদেরকে সংঘবদ্ধ রাখতে এবং এই লড়াইটাকে নির্বাচনের পরেও বহুদূর নিয়ে যাইতে। হেরে যাবে ইতিহাস, বুকের বাপাশে রাখা স্বপ্নের ক্যানভাস,